ভোর ভোর ঘাটে এসে জড়ো হয়েছে জেলের দল। তাদের কারোর হাতে মাছ ধরার নীল কিংবা সাদা জাল, কারোর হাতে লোহার বালতি, কারোর হাতে ঝুড়ি। নদীতে নামার আগে ওদের মধ্যে আলোচনা চলছে সিধুকে নিয়ে। সিধু এই গ্রামে এসেছে কয়েকদিন হলো, পেশায় সেও একজন জেলে। এই তো কদিন আগের কথা। সিধুর কাছে নিজের নৌকো নেই বলে ওরে আমি আমার সঙ্গে নিয়ে গেলুম। বললুম, ভাড়া তো নেব না বাপু, তোমার জালে যা মাছ উঠবে তার থেকেই কিছুটা ভাগ দিও। বেটা রাজি হয়ে গেল, সঙ্গে নিয়ে গেলাম। বিশ্বাস করবে না গো খুড়ো, ও যেভাবে নদীতে গিয়ে জাল ফেললো, পুরো মনে হলো পলাশ রে দেখছি। আমি তো প্রথম দেখেই চমকে গেছিলাম। ওর মতো জাল ফেলার ধরন এক পলাশ ছাড়া আমি আর কাউরে দেখি নাই। খুড়ো চোখ উৎসাহ ও কণ্ঠে আগ্রহ নিয়ে বলে উঠল, এই তারপর তারপর কি হলো? বললে বিশ্বাস করবা না খুড়ো, তারপর জালে যেন মাছের ওজনে উঠতেই চায় না। আমি আর সিধু মিলা টান দিয়া কত কষ্ট করে জাল তুললাম, মাছের ভারে তো নৌকাই প্রায় ডুবে যাচ্ছিল। বাব্বা, আমি তো প্রথমে ভাবছিলাম লোকটা গাঁজাখোর কিংবা আপন ভোলা বাউল টাউল হবে, কিন্তু এখন তো মনে হইতেছে পেশাদার জেলে। তা হ্যাঁ রে ভজা, ও থাকলে আমাদের ব্যবসা তো লাটে উঠে যাবে। সে ভুল বলুন, আজ নয় নৌকা নেই, কিন্তু ব্যবসায় লাভ করতে থাকলে তো কিস্তিতেই একটা নৌকা বাগিয়ে ফেলবে। তখন ওর বাড়তি মাছ কি আর আমরা আদায় করতে পারবো? শুনছি তো ছেলেটা নাকি ফারাক্কার দিক থেকে আইছে। এই বর্ষায় নদী ফুলে উঠে বেচারার বাড়ি ঘর সব ভেসে গেছে। বাপ নাকি অনেক আগেই মরছিল, এই বন্যায় নাকি মাও মরছে, তাই তো এদিকে এসছে। ওই প্যাংলা বাড়ির মাঝির বাড়িতে উঠেছে, ওদের গোয়াল ঘরের পাশের একটা ঘরে ভাড়া নিয়ে থাকে। তো আমায় বলল আস্তে আস্তে টাকা পয়সা জমায়ে ও নাকি এখানেই একটা বাড়ি করবে না। ওমা, সে কি কথা গো! বাড়ি করলে তো বিয়েও করবে। বাড়ি করলে তো বিয়ে করবেই খুড়ো, তুমি তো যখন গাছপালায় পড়ে থাকতা তখনই কুড়ি মারে বিয়ে করছিলা। তার সে আমাদের সিধুই ভালো। বাজে কথা কইবি তো মুখে থাপড়া মারব। আমি আর সিধু এক হলাম? হ্যাঁ, আমি এই গ্রামের ছেলে ছিলাম, তাই এই গ্রামের মেয়েকে বিয়ে করেছি। ও কোথা থেকে এসেছে কে জানে, কোনো প্রমাণ নেই, কিছু নেই। এই গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে করে নিয়ে তারপরে হয়তো বেঁচে টেচে দেবে, তখন কি হবে? হ্যাঁ, কি উদ্দেশ্যে সেই গ্রামে এসেছে সে তো আমি জানি না। আমি কেন, আর কেউই জানে না। না না, ওই ছেলেকে গ্রাম ছাড়া করতেই হবে। এমনি এমনি তাড়ায় দেবো? ব্যাপারটা বাজে হবে না? এমনি তাড়াবো কেন? আজ তো অমাবস্যা, এমনিতেই চতুর্দিক অন্ধকার। ওকে আজ রাতে ওই ভাঙা ঘাটে পাঠালে কেমন হয়? ভাঙা ঘাটে? কিন্তু সেখান থেকে যে লোক আর ফেরে না, আর ফিরলেও যে পাগল হয়ে ফেরে। ও নেকা চৈতন্য যেন এ কাজ প্রথমবার করছে। কেন রে, এই কাজ কি আমরা সবাই মিলে আগে কোনোদিন করিনি? হ্যাঁ, সেই তো 10 বছর আগে। রামু সতর্ক দৃষ্টিতে খুড়োকে থামিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, থাক থাক, পুরান কথা টাইনা এনো না খুড়ো। আজ সিধুরে নিয়ে যেটা ভাবতেছো সেটাই বলো। তাই তো বলছি, ও থাকলেই আমাদের বিপদ বাড়বে। নদীর অর্ধেক মাছ তো ও নিজেই তুলে নিয়ে পালাবে। আমাদের হাত নোংরা করার তো দরকার নেই। ওকে বরং আমরা সবাই মিলে ওই ভাঙা ঘাটে পাঠাই। মনে হয় না ওকে কেউ ওই ভাঙা ঘাটের ইতিহাস আর দিনে বলেছে। ওখানে গেলে তো আর ফিরে আসবে না, কি বুঝলি? কিন্তু ওর তো নৌকাই নেই, ওকে পাঠাবো কি করে? কেন? ওই রামু ওকে নিজের নৌকাটা দেবে। ও মা, কেন? আমি আমার নৌকা দেবো কেন? ও মরলে তো আমার নৌকাটাও চলে যাবে। কেন যাবে? হ্যাঁ, আরে কেন যাবে? এর আগে ওখানে গিয়ে যারা মরেছে তাদের নৌকো পাওয়া যায়নি নাকি?
ভাঙা ঘাট থেকেই তো সবার নৌকো উদ্ধার করা হয়েছিল। তোর নৌকোটাও আমরা যাব উদ্ধার করতে। ঠিক ঠিক আছে, সে না হইল, কিন্তু তার আগে ওই সিধুর ব্যবস্থা তো করতে হইবে। সেই বিষয়ে কিছু একটা ভাবা যাক আগে। হ্যাঁ হ্যাঁ, চলো খুড়ো, আমরা একটু রামুকে বুঝিয়ে দিয়ে আসি। ওকেই সিধু বিশ্বাস করে, ও বললে সিধু ওর কথা ফেলতে পারবে না। খুড়ো আর ভজা যতক্ষণে রামুকে গোটা পরিকল্পনাটা বোঝাচ্ছে, ততক্ষণে আমি আপনাদের ওই ভাঙা ঘাটের বিষয়টা বলে দিই। ভাঙা ঘাট নদীর ধার ঘেঁষে কিছুটা দূর এগোলেই একটা ঘাট চোখে পড়ে। স্থানীয় লোকেরা সেই পুরনো অর্ধ ভাঙা ঘাটটির নাম রেখেছে ভাঙা ঘাট। কেউ কেউ আবার ওই ঘাটের নাম দিয়েছে অভিশপ্ত ঘাট। বিশেষ করে বছরের এই দিনগুলোতে, অর্থাৎ বর্ষার সময় নদী যখন ফুলে ফেপে ওঠে, তখন সেই ঘাট যেন সেই পুরনো ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক অতীতের ঘটনাকে আবার একবার মনে করিয়ে দিয়ে যায়। বছর 10 আগের কথা। তখন এই ঘাটেও কিছু জেলে ও মাঝির দল থাকত। তাদের মধ্যেই একটা দম্পতি ছিল, মাধবী এবং তার স্বামী পলাশ। এক বর্ষার সন্ধ্যায় আকাশ যখন কালো করে অন্ধকার নেমে এসেছে, শুরু হলো বজ্রপাত। দাপুটে বাতাসে নদী তোলপাড় করতে লাগলো। সেদিন মাধবীর হাজার বারণ অমান্য করে পলাশ নৌকো নিয়ে বেরিয়েছিল, কিন্তু সেই যে গেল, সে আর ফিরে এলো না। সেই রাতের পর থেকে তার নৌকো, তার শরীর কিছুই আর পাওয়া যায়নি। নদী যেন তাকে গিলে নিয়েছিল। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, প্রায় একটা মাস কেটে গেল, সে আর ফিরল না। সবাই মাধবীকে বোঝালো যে পলাশ আর কোনো দিনও ফিরবে না, ও বিধবা হয়েছে। কিন্তু মাধবী সে কথা মানতে চাইল না। প্রতিদিন সে ঘাটে এসে একা বসে থাকত, কখনো কখনো একা একাই কথা বলতো, কখনো বা নদীর দিকে তাকিয়ে কান্নাকাটি করত। কিন্তু এত কিছু করেও নিষ্ঠুর ঈশ্বরের থেকে সে নিজের স্বামীকে ফিরিয়ে আনতে পারল না। গ্রামের মেয়েরা জোর করে মাধবীর শাখা পলা সিঁদুর উঠিয়ে দিল, ওর গায়ে একটা সাদা থান জড়িয়ে দিল। মাধবী কোনো প্রতিবাদ করল না। সেই রাতের পর মাধবী যেন কোথাও চলে গেল, কেউ তাকে কোনো দিন খুঁজে পেল না। কিন্তু কিছুদিন পর হঠাৎ করে মাধবীর শরীর জলে ভেসে ওঠে। বোঝা গেল নয় সে নিজেই জলে ঝাঁপ দিয়েছিল, নয় অসাবধানতায় নদীতে পড়ে গিয়েছিল। তারপর থেকেই শুরু হলো অশুভ ঘটনা। ওই ঘাটে সবাই মাধবীর আত্মাকে দেখতে পেত, এমনকি অনেকে রাত্রিবেলা মাধবীর কান্নাও শুনেছে। মরার পরেও মেয়েটি নিজের স্বামীর খোঁজে ওই ঘাটে সর্বহারা হয়ে ঘুরে বেড়াত। ঘাটের কাছে ভূতের ভয় অনেকেই মানিয়ে নিয়েছিল, কিন্তু সমস্যার সূত্রপাত তখন হলো যখন মাধবী আত্মা রাতে ফিরতি জেলেদের মেরে ফেলত। কেন মারত বা কি উদ্দেশ্য ছিল কেউ জানত না। দিনে দিনে মাধবীর অতৃপ্ত আত্মার উৎপাত এতই বেড়ে উঠল যে ওই ঘাটের মানুষেরা সবাই ওইখান থেকে চলে এলো। ভাঙা ঘাট সম্পূর্ণ পরিত্যক্ত হলো। কিন্তু এর পরেও সমস্যার সমাধান হয়নি। কয়েকদিন আগের কথা, এক জেলে রাত্রিবেলা মাছ ধরতে গিয়ে সেই ভাঙা ঘাটের কাছে গিয়েছিল। সে যখন ফিরে এসেছে, তখন তার গলা দিয়ে একটা কথা বেরোচ্ছিল না, চোখে স্থির দৃষ্টি। সে কেবল নদীর দিকে তাকিয়ে থাকতো আর কাঁদত। কিছুদিন পর সে একেবারেই পাগল হয়ে গেল। এরপরে আরও একজন জেলে সেখানে গিয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। এখনো সে নিখোঁজ। এরপরেই এই গায়ে ভয়ের মাত্রা দ্বিগুণ হয়ে উঠেছে। কেউ রাত্রিবেলা ওই ঘাটের কাছে তো দূর, মাছ ধরতেই যেতে চায় না। এখনো রাতের বেলায় ঘাটের কাছাকাছি গেলে শোনা যায় মাধবীর ব্যাকুল কণ্ঠে কান্নার শব্দ। লোকেরা অনুমান করে বলে আজও মাধবীর আত্মা ওই ঘাটেই আটকে আছে, তার স্বামীর অপেক্ষায়। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আকাশ ঘন কালো মেঘে আবৃত। মাঝে মাঝে গর্জে উঠছে মেঘ। নদীটা যেন উন্মত্ত হয়ে উঠেছে। জলের স্রোত গর্জন করে বয়ে চলেছে অনবরত। পাড়ের কাদা মাটি আলগা হয়ে ছপাত ছপাত করে ভেঙে পড়ছে নদীর জলে। এর মধ্যেই শিবু এলো রামুর বাড়িতে। রামু খুব বেশি একটা কথা বলে না, চুপচাপ
শান্ত স্বভাবের মানুষ। জেলেদের দল যেখানে থাকে তার থেকেই কিছুটা দূরেই সে থাকত। জেলেদের দল যে তাকে খুব একটা পছন্দ করতো না সেটা সে বুঝতে পারত। তবু আজ হঠাৎ রামু ওকে জরুরি তলব দিয়ে নিজের বাড়িতে কেন ডেকে পাঠালো সেটা জানতেই সেই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছে। বাকিদের মধ্যে এই রামুকেই যা একটু ভরসা করত সিধু। রামু ভাই, আরে ও রামু ভাই, দরজা খান খোলো। রামুর বাড়ির দরজা ধাকিয়ে সিধু হাঁক দিল। রামু তাড়াতাড়ি দরজা খুলে একগাল হাসি মুখ নিয়ে সিধুকে ভেতরে নিয়ে এলো। এবারে খুড়ো আর ভজা তাকে যা যা করতে বলেছে সে তেমনভাবেই কাজটা করবে। সে বলল, সিধু ভাই, একটা কাজ আছে। আমি একাই যাইতাম, কিন্তু দেখো না, হঠাৎ পড়ে গিয়ে পায়ে খুব চোট পাইছি, তাই আমি তো যাইতে পারবো না। তুমি যদি আমার জায়গায় গিয়া কাজটা কইরা দিতে পারো তাহলে তোমার আমার দুইজনেরই একটু বেশি লাভ হবে। তুমি আমায় বলো কি করতে হবে। রামু হাসল। তার চোখের কোণে যেন একটা চাপা কৌতুক খেলে গেল। বলল, এইখান থেকে কিছুটা দূরে একটা ঘাট আছে, ভাঙা ঘাট। নাম শুনছো? না দাদা। এইখান থেকে কিছুটা দূরেই। পথ আমি তোমারে বাতলাই দেব, তুমি সেইখানে যাবা আজ রাতেই। আমি খবর পাইছি বর্ষাকালে নদীর জল ফুলে উঠলে ওই ঘাটে অনেক মাছ তোলা যায়। তুমি আমার নৌকাটা নিয়া আজ রাতেই চুপি চুপি বেড়ায় পড়ো, যাতে কেউ কিচ্ছুটি না জানতে পারে। এত রাতে কি এইভাবে নৌকো নিয়ে নদীতে যাওয়া ঠিক হবে? তার উপর এই ঝড় বৃষ্টি, যদি কোনো আপদ বিপদ হয়। বিপদ হইলেও তোমার হইবে না। তোমার নৌকো চালানোর দক্ষতা আছে, সে আমি নিজে চোখে দেখছি। আর তোমার জালে মাছ কিভাবে আইসা ধরা দেয় সেও আমি ভালো মতোই জানি। তাই তো আমি তোমার এই ডেকে পাঠালাম। দেখো, বাকি যারা জাইলেরা আছে তাদের তুলনায় তুমি আর আমি বয়সে অনেকটাই ছোট। আমাদের যে পারে সেই ঠকায় দেয়। বয়সে বড় বইলা আমরাও কিছু বলতে পারি না। এই সুযোগে আমরা যদি একটু বেশি মাছ আনতে পারি তাহলে তো আমাদেরই ভালো। ওরা জানতে পারলেই সেই মাছ থেকেও ভাগ নিয়ে নেবে। এইটাই আমি চাই না, বুঝছো? তাছাড়া আমরা তো আর লোক ঠকাইতাছি না, নিজেদের ভালোটা নিজেরা বুঝে নিচ্ছি। রামুর এই প্রস্তাব মন্দ লাগলো না সিধুর। অনেক ঝড়ের মধ্যেও সে দক্ষ নাবিকের মতো অনেকবারই নিজের নৌকো সামলাতে পেরেছে। সুতরাং ঝড় বৃষ্টি ওকে বাগে আনতে পারবে না। আর যদি সত্যি ওই ঘাটে মাছ বেশি হয় তাহলে ওরও তো এই সুযোগ বেশ খানিকটা লাভই হবে। সুতরাং শেষ পর্যন্ত সিধু রাজি হয়ে গেল। অমাবস্যার ঘন কালো রাত্রে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হাওয়া খানিকটা কম হলেও বৃষ্টির ফোঁটা যেন শানিত ফলার মতো শরীরে কাঁটার মতো বিঁধছে। চারিদিক নিস্তব্ধ। সিধু নৌকায় উঠে বসল। রামু যেভাবে তাকে ঘাটে যাওয়ার পথ বলেছে সে সেইভাবেই রওনা দিল। সিধুর সঙ্গ দিচ্ছে নদীর গর্জন আর বজ্রপাত। উন্মত্ত নদী, চারিদিকে ধোঁয়াটে অন্ধকার। ঢেউগুলো যেন অশরীরীর মতো উঠে এসে নৌকোটাকে পিষে ফেলতে চাইছে। দক্ষ মাঝি সিধু তবুও এই বাধা অগ্রাহ্য করে সেই নদীপথ ধরে এগিয়ে চলছে। আজ তার বুকের ভিতর কেমন যেন একটা চাপা অস্বস্তি কাজ করছে। সাধারণত কোনোদিনই রাতে মাছ ধরতে গেলে তার গা ছমছম করে না, তবে আজ হঠাৎ তার কি হলো? এমন সময় হঠাৎ বাতাসে ভেসে এলো একটা গা ছমছমে শব্দ। একাধিক শিয়ালের ডাক দূর থেকে ভেসে আসছে। নদীর মাঝ বরাবর জাল ফেলল সিধু, কিন্তু ঠিক তখনই একটা কাঁপুনি খেলে গেল তার নৌকায়। সিধু ঝট করে বসে পড়ল। নৌকো যেন নিজে নিজে তুলে তুলে উঠছে। সিধু তাড়াতাড়ি হাল ধরে নৌকো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ একটা দমকা হাওয়ায় হঠাৎ নৌকোর গতিপথ বদলে গেল। নদীর স্রোত যেদিকে বইছে নৌকো যাচ্ছে ঠিক তার উল্টো দিকে। সিধু দেখছে সামনেই একটা নির্জন ঘাট। এই সেই ভাঙা ঘাট। দুটো হাত শক্ত করে হাল ধরে সে চেষ্টা করলো নৌকোটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে, কিন্তু না, নৌকো যেন তার কথা শুনছে না।
কোনো অদৃশ্য শক্তি যেন তার নৌকোটাকে টেনে নিয়ে যাচ্ছে সেই নির্জন ঘাটের দিকে। সিধুর কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। বিদ্যুতের ঝলকানিতে সে দেখতে পেল সেই নির্জন ঘাটে সাদা শাড়ি পরে একজন মহিলাকে। এত রাতে ফাঁকা ঘাটে এই মহিলা কি করছে? মহিলা এবার দু হাত বাড়িয়ে সিধুকে নিজের কাছে ডেকে চলেছে। এসো, এইদিকে এসো, সেই কবে থেকে তোমার অপেক্ষায় রয়েছি। এসো, এইদিকে এসো, এসো বলছি। সিধুর চোখ ছানা বড়া হয়ে গেল। নৌকো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই ঘাটের দিকে। সিধু ভগবানের নাম নিয়ে আবারও হাল ঘোরাতে চেষ্টা করলো, কিন্তু তার দুই হাত যেন অসাড় হয়ে গেছে। সেই নারী কণ্ঠ ঘনিয়ে আরো কাছে চলে এসেছে। তুমি এসেছো, চলে এসেছো। এসো, চলে এসো এদিকে। এসো, এসো না। হঠাৎ একটা ঢেউ এসে নৌকোটাকে ধাক্কা দিল। সিধু মুখ থুবড়ে পড়ল নৌকোর মধ্যে, আর তার মাঝে তার চোখ বিস্ফারিত, গলা শুকিয়ে কাঠ। সেই মহিলা এবারে ধীরে ধীরে এগিয়ে আসছে তার নৌকোর দিকে, এক পা করে। আজ সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। কেউ যায়নি আজ আর মাছ ধরতে। সকালের আকাশেও ঘন ঘন বিদ্যুৎ এবং নীল ঝলক খেলে যাচ্ছে। গর্জে উঠছে মেঘ। সন্ধ্যের সময়ও রামু, ভজা আর ওদের খুড়ো ছাউনি ছাড়তে পারছে না। সিধু আগের রাতে যে সেই গিয়েছিল আর ফিরে আসেনি। রামু ব্যতিব্যস্ত হয়ে উঠল। ভুল করলাম খুড়ো, ভুল করলাম। সিধুরে ওইখানে পাঠানো উচিত হয় নাই। ভজা ঠোঁট কামড়ে বলল, ঘট মনেই মৃত্যু, আমি তো আগেই বলেছিলাম। খুড়ো ধীরে ধীরে বিড়ি টানছিল। চোখ জোড়া রীতিমতো ভারী করে সে বলল, তোর চিন্তাটা কি নিয়ে হচ্ছে রামু? হ্যাঁ, সিধু নাকি ওই তোর নৌকো? সুদখোর মদনার কাছ থেকে তোমরা তো আর টাকা ধার নিয়ে নৌকা কেন নাই। তোমরা কি করে বুঝবা আমার জ্বালা? খুব তো বলছিলা নৌকা উদ্ধার করে নিয়ে আসবা, নৌকা উদ্ধার করে নিয়ে আসবা। কই, আজ তো গেল না। আরে এই বৃষ্টিতে কি করে যাবো বল? হ্যাঁ, দেখছিস তো সন্ধে হয়ে গেল, এখনো বৃষ্টি কমলো না। ঠিক তখনই হাওয়ার মধ্যে এক ঝটকায় ছাউনির একমাত্র বাতিটা নিভে গেল। ওরা তিনজনে বেশ চমকে গেল। চারিপাশ অন্ধকার, কেবল বিদ্যুতের আলোয় কখনো কখনো দেখা যাচ্ছে ছাউনির বাইরের গাছপালাগুলো প্রবল হাওয়ায় দুলছে। কিরে অনামুখ গুলো, হ্যাঁ কই গেলি? দেশ লাইন দিয়ে হ্যারিকেনটা জ্বালা। আমরা জ্বালাতে চাইলেই কি আলো জ্বলবে? কত হাওয়া দিচ্ছে দেখছো না? আমি তো দেশলাইটাও খুঁজে পাচ্ছি না। এমনই আচমকা হুড়মুড় করে কেউ যেন ছাউনিতে ঢুকে পড়ে খুড়োর পাশে বসে হাঁপাতে শুরু করলো। খুড়ো চমকে উঠে বলল, এই এই কে 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 এলি রে? হ্যাঁ, কে? খুড়োর প্রশ্নের উত্তরে যে কণ্ঠটা ভেসে এলো সেটা শুনে ওদের হাড় হিম হয়ে গেল, ওদের তিনজনেরই। আমি ওহ, কি ঝঞ্ঝা কাটিয়ে আসতে হলো। হ্যাঁ বলো, তোমরা সব এখানে বসে কি করছো? তিনজন একসাথে চমকে উঠল। কণ্ঠটা সিধুর, অর্থাৎ ছাউনির ভেতরে হঠাৎ যে প্রবেশ করল সে সিধু। বিদ্যুতের ঝলকে সবাই সিধুর মুখটা দেখতে পেল। চোখ দুটো কেমন যেন শান্ত, যেন কিছুই ঘটেনি। অত্যন্ত স্বাভাবিক দৃষ্টিতে সে সকলের দিকে তাকিয়ে আছে। কিন্তু ও ভাঙা ঘাট থেকে জ্যান্ত ফিরে এলো কি করে? নাকি ও সেদিন যায়নি? রামু হাঁ হয়ে তাকিয়ে বলল, তুমি তুমি ফিরাইলে? মানে 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 কি করে ফিরাইলে? তুমি বেঁচে আছো মানে কি করে সম্ভব এটা? হ্যাঁ, কেন? তোমরা কি আমায় মরতে পাঠিয়েছিলে নাকি? রামু বিষয়টা সামলে নিয়ে বলল, না না, ও সেইটা বলতে চায় নাই।
আসলে আজ সারাদিন তোমার খোঁজ পাই নাই, তাই আমরা তো ভাবছিলাম হয়তো গতকাল রাতের ঝড়ে তুমি বুঝি। না ভাই, মরে যায়নি, ফিরেই এসেছি। আর শুধু ফিরে আসিনি, অনেকগুলো মাছও তুলে এনেছি, তোমার নৌকাতেই রেখে এসেছি। তুমি ঠিকই বলেছিলে ভাই রামু, ওই ঘাটে সত্যি মাছের অভাব নেই। আমি ঠিক করেছি এখন থেকে রোজ ওখানে যাব। এই কথা শুনে বাকিরা স্তব্ধ। খুড়ো ধীরে ধীরে বলল, ওখানে গেলে তো আর কেউ ফেরে না সিধু, তুমি কি করে এলে? হ্যাঁ, তার থেকেও বড় কথা, এই কথাটা আমায় না জানিয়ে রামু আমায় ওখানে পাঠালোই বা কেন? বিদ্যুতের আলোয় সিধুর মুখটা কেমন যেন অন্যরকম লাগছে, ভীষণ চুপচাপ, শান্ত, অথচ দৃঢ়। রামু নিজেকে সামলে নিয়ে বলল, না মানে আমি আসলে ওই সব মানি না, তাই তো আমি তোমায় বলছিলাম আমার পায়ে না লাগলে, মানে আমিও তো কাল তোমার সঙ্গেই যাইতাম, তাই না? তুমি যাওনি, ভালোই করেছ। তুমি গেলে আর ফিরে আসতে না। খুড়ো এবারে কোনো ভনিতা না করে বলল, হ্যাঁ, বলো তো সিধু, ঠিক কি কি হলো কাল রাতে? সত্যি করে বলো, একেবারে সব খুলে বলো সিধু। কি কি দেখলে বলো তো, কি দেখলে তুমি? সিধু এক মুহূর্ত চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, বলবো গো খুড়ো, বলবো। সব বলার জন্যই তো এসেছি। বলতে শুরু করলো সিধু। গতকালের ঝড় বৃষ্টিতে আমি তো রামু নৌকো নিয়ে এগিয়ে গেলাম। ভাঙা ঘাটের কাছাকাছি যেতেই আচমকা অনুভব করলাম নৌকো যেন নিজে থেকেই সরে যাচ্ছে সেই ঘাটের দিকে। আমি প্রচণ্ড ভয় পেলাম। এরকম ভয় আমি জীবনেও পাইনি। কোনো অদৃশ্য শক্তি যেন আমায় টেনে নিয়ে চলেছে ওই ঘাটের দিকে। নদীর জল ক্রমশ ঘূর্ণির মতো ঘুরে চলেছে, তুমুল বৃষ্টি পড়ছে, দমকে দমকে বইছে হাওয়া। এমন সময় আমি সামনে দেখলাম একটা নিস্তব্ধ নির্জন ঘাট। বুঝলাম আসলে ওটাই ভাঙা ঘাট। এছাড়াও বুঝলাম ওই ঘাটকে বহু বছর ব্যবহার করে না। কিন্তু যে ঘাট ব্যবহার করা হয় না, সেই ঘাটে একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলাম। সে ফিসফিসে গলায় ক্রমশ ডেকে চলেছে আমায়। বৃষ্টিতে তার খোলা চুল, তার মুখ অর্ধেক ঢেকে রেখেছে। তার পরনের সাদা শাড়িতে ছোপ ছোপ কাদার দাগ। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। অনেক চেষ্টার পরেও আমি আমি নদীর দিক ঘোরাতে পারলাম না। আমি পালাতে চাইছিলাম, কিন্তু কেন যে চাইছিলাম সেটা বুঝতে পারছিলাম না। নৌকো যেন জোর করে এক দমকা টানে ঘাটের খুব কাছে চলে এলো। হঠাৎই আমি নৌকার ভেতর ধুম করে পড়ে গেলাম। মহিলাটি হঠাৎ নিজে নিজে এক পা করে এগিয়ে আমার নৌকায় উঠে বসলো। আমি কিছু বলার আগেই সে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, শুনুন না, আপনি বোধহয় সামনের ঘাটে থাকেন, তাই না? আমি মুখে কোনো উত্তর দিতে পারলাম না। কোনো রকমে উঠে বসে ওপর নিচে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বললাম। আমায় একটু ওই ঘাট অবধি যদি নিয়ে যেতে পারেন খুব উপকার হয় তাহলে। আমি তো হতবাক। মেয়েটির কাছে যেন এমন রাতে অচেনা একজন মানুষের সঙ্গে নৌকোয় উঠে বসা কোনো অস্বাভাবিক ব্যাপারই নয়। আমি গলা ঝেড়ে নিয়ে বললাম, আপনি এত রাতে এই সময় এখানে? আসলে এই ঘাটটা আমার নিজেরই বলা যায়, তাই এখান থেকে যেতে পারি না। আপনাকে দেখে ভালো লাগলো, তাই একটু ওই ঘাটে পৌঁছে দিতে বললাম। আপনি যদি আমায় ওই ঘাটে নিয়ে যান তাহলে খুব ভালো হয়। এতদিন এদিকে যারা এসেছে তারা কেউই ওই পারে পৌঁছাতে পারেনি, তাই তাদের সাহায্যে আমারও সেই দিকে যাওয়া হয়নি। তবে আপনি ফিরবেন,
আপনাকে কেউ আটকাবে না, কিন্তু যদি আপনি আমায় ওই পারে নিয়ে যান তবেই, না হলে আপনিও মহিলার কথা শুনে আমার মনের ভিতরে যেন আতঙ্কের ঢেউ খেলে গেল। একটু ভাবনা চিন্তা না করে আমি মহিলার কথা রাজি হয়ে গেলাম। হাওয়া ততক্ষণে আরো জোরে বইছে, নদীর জল টলমল করছে। আমি হাল ধরতেই মহিলাটি বলল, এক্ষুনি চললেন নাকি? দাঁড়ান, জালে তো একটু মাছ পড়েনি, আগে মাছ পড়ুক, তারপর নয় ঘাটে ফেরা যাবে। এতদিন অপেক্ষা করছি, আর কিছুক্ষণ নয় অপেক্ষা করব। গাঢ় লাল আকাশের বুক থেকে ধীরে ধীরে নেমে আসছে ঝিরি ঝিরি বৃষ্টি। নদীর বুকে হালকা ঢেউয়ের তালে তালে তুলছিল আমার নৌকো। দূরের গাছগুলো নদীর উপর ঝুঁকে পড়েছে হাওয়ার দোলায়, মাথা তুলে ডাক দিচ্ছে কোনো রাত চড়া পাখি। এই থমথমে পরিবেশে নৌকোয় বসেছিলাম আমি আর সেই মহিলা। আপনি এই ঘাটে এসেছেন যে, আপনার বুঝি ভয় করে না? ভয়? ভয় কেন করবে? সে কি, আপনার গ্রামের লোকেরা বলেনি আপনাকে? কি বলবে? এই ঘাটে ভূত আছে। আমার মাথায় তৎক্ষণাৎ বাজ পড়ল। মনে মনে ভাবলাম, রামু তো আমায় নিজে এখানে পাঠিয়েছে, ভূতের উপদ্রব আছে জানা সত্ত্বেও সে আমায় কেন পাঠাবে এখানে? আমি চুপ করে আছি দেখে মহিলাটি বলল, হ্যাঁ, আপনি এই গায়ে নতুন, তাই আপনাকে এরকম বিপদে ফেলেছে ওই শয়তানগুলো। এই দিকে কেউ আসে না, এমনকি আগে এই ঘাটেও 2-4 জন জেলে থাকতো, ওই ভূতের উপদ্রবের জন্যই পালিয়েছে। এই ঘাট 10 বছর ধরে পরিত্যক্ত, এখানে অনেক জেলের মৃত্যু হয়েছে, তাই তো রাতারাতি সবাই এই জায়গা ছেড়ে পালিয়ে গেছে। তবে পালিয়ে গেলেই বা কি, এরপর কি এখানে কেউ আসেনি নাকি? যারা এসেছে প্রত্যেকে মরেছে। আসলে এই ঘাট ওদের টেনে নেয়। তাহলে আপনি এখানে আছেন কি করে? আমার প্রশ্নে মহিলা কেবল ম্লান হাসল, কোনো উত্তর দিল না। আমি তখন নিজে থেকেই বললাম, এসব গুজবে আমি কান দিই না। আমার মনে হয় না আপনিও দেন, না হলে এত রাতে এখানে কি করছেন আপনি? মহিলা চুপ করেছিল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমি তো যেতে চাই, কিন্তু কাজ শেষ না হলে যে এই জগৎ থেকে কারো মুক্তি হয় না। কেন জানি না মহিলার কথা শুনে আমার একটু ভয় ভয় লাগলো। মনে মনে ভাবলাম, যা মাছ পড়েছে তাই নিয়ে রওনা দিই। এই মহিলার সঙ্গে বেশি কথা বলার ইচ্ছে ছিল না আমার। আপনার সঙ্গে আমার স্বামীর দুটো বিষয়ে খুব মিল আছে জানেন। ও আপনার মতোই জাল ফেলতো, ওর ওই জাল ফেরার ধরন এই গ্রামের কোনো জেলের ছিল না, কিন্তু ও আপনার মতো এত ভালো নৌকা চালাতে পারতো না। মহিলার কণ্ঠে বিষাদের সুর। মহিলার স্বামী যে নেই সেটা বলে দিতে হয় না। মহিলার পরনে রয়েছে সাদা থান, এছাড়া তার কপালে টিপ সিঁদুরের অভাবে তা বোঝাই যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কবে মৃত্যু হলো আপনার স্বামীর? 10 বছর আগে। আপনি তবে থেকে এখানেই থাকেন? হ্যাঁ, একা একা এখানেই থাকি। তবে আপনি যে বললেন এই ঘাটে আর কেউ থাকে না। এখন থাকে না, তবে এক সময় থাকতো। এখন আমি এদিকে একাই থাকি। 10 বছর আগেও এখানে ঘর ছিল, আলো ছিল, মানুষ ছিল, কত পরিবার ছিল, আমারও একটা সংসার ছিল। আমি আর আমার স্বামী সেই একটা রাত আমার জীবনটাকে পুরো পাল্টে দিল।
কোন রাত? সেই 10 বছর আগে ঝড় বৃষ্টির রাত, যেই রাতে আমার স্বামী নৌকা নিয়ে বেরিয়েছিল আর আর কোনো দিনও ফিরল না। আমার খারাপ লাগলো। মহিলাকে বললাম, তাহলে আপনি এখানে পড়ে আছেন কেন? নদী তো অনেকের প্রাণ নিয়েছে, এখনো নেয়। কতদিন স্বামীর দুঃখে এখানে বসে থাকবেন একা একা? উনি তো আর ফিরে আসবেন না। আপনাকে কে বলল যে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি? ওর মৃত্যু আমি মেনেই নিয়েছি। আমি অপেক্ষা করছি তাদের, যাদের জন্য আমার স্বামী আর ফিরে আসতে পারল না, আর ফিরে আসতে পারল না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি থমকে গিয়ে জিজ্ঞেস করলাম, মানে? মহিলা ধীরে ধীরে মাথা তুলে আমায় দেখলো। সেই সময় একটা বিদ্যুতের ঝলকে আমি দেখলাম মহিলার মুখটা অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, চোখ দুটো যেন অতল গহ্বরে নিমজ্জিত রয়েছে। ঠোঁটের কোণে হালকা হাসি, যে হাসি দেখে মানুষের হাসি বলে মনে হয় না। এরপর মহিলাটি পুনরায় মাথা নিচু করে বলল, আমার স্বামীটা খুব আপন ভোলা মানুষ ছিল। 7 চরেও জীবনে রাগ কাটতে দেখিনি মানুষটাকে। সরল সাদাসিধে মানুষটার মনটা বড্ড নরম ছিল। আপনাকে তখন বললাম না, ও খুব ভালো মাছ ধরতে পারতো। জানেন জানেন ওর জালে যেন জাদু ছিল। মাঝে মাঝে মনে হতো ও যদি ডাঙাতেও জাল ফেলে দেয়, তাহলেও ডাঙাতেও মাছ যেন উঠে নিজে থেকেই ওর জালে আটকা পড়বে। কেউ কেউ তো মজা করে বলতো মাছ নাকি ওর ডাক শুনেই চলে আসে। কিন্তু সবাই তো আর মজা বোঝে না। জেলেদের মধ্যে ওকে নিয়ে তাই হিংসা জমে উঠেছিল। গরিব মানুষ ছিল সে, একটা নৌকা কেনার মতো টাকা পয়সা তার কোনো দিনও জোটেনি। অন্যের নৌকা করেই বেচারা মাছ ধরত। যারা তাকে নৌকা দিত তারা ভাড়া তো চাইতো না, তারা তার জালের বেশিরভাগ মাছ কেড়ে নিত। স্বামী আমার সরল মানুষ, তক্ক না করে মুখ বুজে বোকার মতো মাছ দিয়ে দিত। আমি ওর ওপর খুব রাগারাগি করতাম। নরম সুরে বলতো, আগ্নি রাগ করে না, যার নৌকা তার তো অধিকার কিছু থাকবেই। কথাটা বলতে বলতে নারীর কণ্ঠ যেন একটু কেঁপে উঠল। ভেজা শাড়ির আঁচলটা মুখের কাছে আঁকড়ে ধরে সে বলল, এত কিছুর পরও কেউ তাকে পছন্দ করতো না। কে জানে, সবাই সবাই ওকেই নানান কথা শোনাতো। কেউ বলতো ও তাদের ভাগ কেড়ে নেয়, কেউ বলতো ওর জালেই সব মাছ চলে যায়। আমার স্বামী তখনও মাথা নিচু করে থাকতো, অসহায়ভাবে বলতো, আমি কিছুই করি না, বিশ্বাস করো। নদী যা দেয় তাই আমি হাসি মুখে নেই। কিন্তু জেলেরা সব সময় ওর নামে নিন্দা মন্দ করে বেড়াতো। তারপর একদিন এমনই এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে কয়েকজন জেলে ওকে উস্কে দিল। বলল ওর সাহস থাকলে যেন এই ঝড়ের রাতে নদী থেকে মাছ নিয়ে আসে। আমি কত বারণ করলাম, শুনলো না। তুমি এত রাতে ঝড় বাদলের মধ্যে কোথাও যাবে না। আহা, তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? আমি জাল ফেলবো আর গাদা গাদা মাছ তুলে আনবো। আর আমি তো একা যাচ্ছি না, প্রভাত করেও যাচ্ছে আমার সঙ্গে। আরো কিছু জেলেও যাচ্ছে। আমরা ঠিক ফিরে আসবো। কাল ভোরে যাওগে, আজ কোথাও যেও না। ধুর পাগলি, এখন যাই, ভোরের মধ্যে আবার ফিরে আসবো। পরের দিন ভোর এলো, রোজের মতো আকাশের সূর্যের দেখা মিলল। কিন্তু কিন্তু ও আর ফিরল না, ও আর ফিরল না। মহিলাটি এবার হাউ হাউ করে কেঁদে উঠল। আমি কি বলবো বুঝতে পারলাম না।
তাই চুপ করে বসেছিলাম। এবার মহিলাটি আমার দিকে তাকিয়ে, তখনও আমি কিছু জানতে পারিনি, কিন্তু এই ঘটনার অনেক দিন পর আমি জানতে পেরেছিলাম আমার স্বামী নদীতে হারায়নি। এই হারানোর গল্পটা বানানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানানো হয়েছিল। বানানো হয়েছে? কি বানানো হয়েছে? আপনাকে আমি বলেছিলাম না যে আপনার আর আমার স্বামীর মধ্যে দুটো মিল আছে। হ্যাঁ, একটা তো মাছ ধরা বললেন, আর একটা আমি এখনো বলিনি, সেটাই বলছি। আপনাকে আজ যে উদ্দেশ্যে এখানে পাঠানো হয়েছে, সেই উদ্দেশ্যেই ওরা আমার স্বামীকে সেই দিন মাছ ধরতে যেতে বলেছিল। ওরা মানে, আর আমাকে বা কি উদ্দেশ্যে এখানে পাঠানো হয়েছে? রঘু, রামু আর ভজা, আর ওরাও কয়েকজন সেদিন আমার স্বামীকে উস্কে নদীতে নিয়ে গেছিল, যাতে ওকে ঝড়ের মুখে ফেলে নাস্তানাবুদ করানো যায়। ওর হাতে খুব একটা নৌকার বাঁধন ছিল না। ওরা ইচ্ছে করেই ঝড়ের মধ্যে নৌকার বৈঠা ধরিয়ে ওকে একটা নৌকায় একা ফেলে দিয়েছিল। তারপর উথালি পাথালি খেতে খেতে আমার স্বামী নৌকা থেকে পড়ে গেল। যে জাল মাছ ধরার জন্য নিয়ে গেছিল, সেই জালেই ওর হাত পা আটকে আকুলি বিকুলি করে উঠল। পাষাণগুলো ওর দিকে একবারও ফিরে তাকালো না। নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। আর পরে ওই নৌকা নিয়ে একা বেরোনোর গল্প ফেঁদেছিল। আমি জানতাম সত্যিটা, যে ওই দিন ও একা যায়নি নদীতে, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করলো না। কিছুদিন পর এই নদীর ঘাটেই আমার স্বামীর মৃতদেহ ভেসে উঠেছিল। ওরা সেই খবর পেয়ে কাউকে কিছু না বলে এই ঘাটেই পুঁতে দিয়েছিল ওকে। তাই তো আমিও এখান থেকে কোথাও যেতে পারি না নিজের স্বামীকে ছেড়ে। আজ এত বছর পরও ওরা পাল্টায়নি। আজ আপনাকে এই উদ্দেশ্যেই ওরা পাঠিয়েছে। আপনাকে প্রচণ্ড হিংসে করে ওরা। আপনাকে তো নৌকায় বিপদে ফেলা যাবে না, তাই এই ভুতুরে ঘাটে পাঠিয়ে ওরা ভেবেছে যে প্রতিবারের মতো আপনাকেও আমি মেরে দেব। কিন্তু আমি আপনাকে মারব না। এতদিন যাদের মেরেছি তারা প্রত্যেকেই ছিল জেলে। ওরা আমার স্বামীকে এক প্রকার হত্যা করেছিল। ওদের সবাইকে আমি এদিকে টেনে এনে হত্যা করেছিলাম, বাকি আর কারোর ক্ষতি করিনি। এখনো ওই 3 জন বাকি। ওদের শেষ করলেই আমি মুক্তি পেয়ে যাব। কিন্তু এই কাজে আমার সাহায্যের প্রয়োজন। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। এসব কি বলছে এই মহিলা? ও মেরেছে মানে? আমার মনে আসা প্রশ্নটা কিভাবে যেন বুঝে ফেললো ওই নারী মূর্তি। মুখ শক্ত করে সে আমার দিকে কঠিন দৃষ্টি দিয়ে বলল, হ্যাঁ, আমি মেরেছি। কারণ এতক্ষণ এই ভাঙা ঘাটে যে ভূতেদের কথা আপনাকে বলেছিলাম, সেটা তো আমি তো সেই মেয়ে যে নিজের স্বামীর হত্যাকারীদের শাস্তি না দিয়ে এখনো মুক্তি পায়নি। আমি হলাম ভাঙা ঘাটের বিধবা। আমার বুকের ভিতরের আওয়াজ আমার কান অব্দি ভেসে আসছিল। আমি ভয়ে ভয়ে বললাম, মুক্তি পাননি মানে? আপনিও? হ্যাঁ, আমি মেরেছিলাম। না, ইচ্ছাকৃত মরিনি, আমাকেও যে মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ, মানে কি সব বলছেন আপনি? যেদিন রাতে আমার মৃত্যু হয় সেদিন আমি ওই ঘাটেই বসেছিলাম। রাতের দিকে কোনো লোকজন এই ঘাটে আসতো না, তাই আমি একাই এক দৃষ্টে নদীর দিকে তাকিয়ে থাকতাম। মিথ্যে বলবো না,
আমার মন জানতো যে আমার স্বামী আর কোনো দিনও ফিরে আসবে না, কিন্তু আমি তো তখনও আমার স্বামীর মৃতদেহ দেখিনি, তাই বিশ্বাস করতে পারতাম না। মনে হতো এই তো এলো বলে, কিন্তু তখনও কি জানতাম যে ঘাটে বসে আমি ওর অপেক্ষা করছি, সেই ঘাটের নিচেই ওই শয়তানগুলো আমার স্বামীকে পুঁতে রেখেছে। আমি সেই রাতেই ওইখানেই বসেছিলাম। হঠাৎ মেঘ ডেকে উঠল, তবুও বাড়ি গেলাম না, ওখানেই বসে রইলাম। পরে ঝমঝম করে নেমে এলো বৃষ্টি। আমি তাড়াতাড়ি কাপড় জড়িয়ে জেলেদের অন্ধকার ছাউনির কাছে চলে এলাম। আমি জানতাম না ওখানে কিছু জেলে তখনও মদ খেয়ে বসেছিল। ওদের কিছু কথাবার্তা আমার কানে এলো। ওদের মধ্যে যে বড়, ওকে সবাই খুড়ো বলতো। আজ মদের নেশাটা আমাদের সবারই একটু বেশি হয়ে গেছে রে। হ্যাঁ, তার হবে না খুড়ো, এতদিনে ঝক্কি মেটাতে পারল, একটু আনন্দ করব না? সত্যি সত্যি, কি ভাগ্যিস ওই পলাশের দেহটা আমরাই পেলাম। অন্য কেউ দেখলে তো বেকার বেকার আমাদের টানা টানি করতো। দিয়েছি সালাকে মাটির তলায় পুঁতে, একদম মাটির তলায়। শুধু কি পুঁতেছ? ওকে ওরে ও নদীতে পাঠানোর চিন্তাটাও তো তোমারই ছিল। হ্যাঁ রে শালা, আর তুই যে ওকে ধাক্কা মেরে নিজের নৌকায় ফেলে আমাদের নৌকায় চলে এলি, তার বেলা কিচ্ছু না। না, সব কি আমি করছি নাকি? ওই ভজা তো ইচ্ছাভাবে মাছের জাল ফেলে দিছিল পলাশের ওপর। যখন ও হাবুডুবু খাচ্ছিল, ওকে কিছু বলছো না তো? তবে আমাদের ভাগ্য কিন্তু ভালো রে, যে পলাশের বউ মাধবী সাধারণ মেয়ে মানুষ। ওর জায়গায় আমাদের বউ হলে কি যে সর্বনাশ করতো বাবা কে জানে। শোনো খুড়ো, মাধবী যদি পলাশের জালে জড়ানো লাশ দেখতো, তাহলে ও আমাদের ছাড়তো না। আমাদের ভাগ্য ভালো যে ওই লাশ শুধু আমরাই দেখতে পেয়ে উধাও করে দিছি। না রে না, মাধবীর অত ক্ষমতা নেই। আমার কত ক্ষমতা আছে দেখবি শয়তান। কথাটা বলে আমি একটা লাঠি তুলে নিয়ে দিলাম খুড়োর পিঠে এক ঘা। চিৎকার করে উঠল সে। বাকিরা আমায় দেখে প্রথমে হচ্চকিত হয়ে গেল। আমি এলো পাতালি লাঠি চালাতে লাগলাম ওদের ওপর। তখনই হঠাৎ আমার পেটে একটা লাথি মারলো একজন, আর একজন আমার হাত পেঁচিয়ে পিছনের দিকে ধরে রইল। খুড়ো কোনো রকমে উঠে লাঠি তুলে আমার সামনে এসে বলল, হ্যাঁ, তোর তেজ আমি বের করছি, দাঁড়া। বলেই সে লাঠির বাড়ি মারতে শুরু করলো আমায়। আমি নিজেকে বাঁচানোর জন্য ছটপট করছি, কিন্তু আমার উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। হঠাৎ রামু বলে উঠল, ওই মেয়ে সব যাই না গেছে খুড়ো, ওরে বাঁচানো আমাদের উচিত হইব না? এই কথাগুলো শুনে খুড়ো হো হো করে হেসে উঠল। ওকে বাঁচতে দিচ্ছে কে? বলেই সেই লাঠির বাড়ি আমার মাথায় আঘাত করলো। আমি ছিটকে মাটিতে পড়লাম। তারপর একবার, দুবার, তিনবার করে মোট 10 বার আমার মাথায় মারল। আমি ততক্ষণে মরে গেছি। আমার থেঁতলে যাওয়া মুখ আর মাথা দেখলে কেউ আমায় তখন চিনতে পারতো না। আমাকে ওই অবস্থায় ওরা মাটিতে ফেলে গড়িয়ে দিল নদীর জলের দিকে। আমি চুপ করে সেই জলে মিলিয়ে গেলাম। 5-6 দিন পর আমার লাশ মিলল। লোকে ভাবলো নদীর তলায় পাথরে লেগে আমার বিকৃত চেহারা হয়ে গেছে, কিন্তু প্রকৃত সত্য সেটা আবার চাপাও পড়ে গেল। সেই সময় থেকে আমার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে, আমার স্বামীর জন্য নয়,
বরং তার আর আমার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়ার জন্য। যখন আমি প্রথম কয়েকটা জেলেকে মারলাম, তখন ওরা সবাই এখান থেকে পালিয়ে গেল। তারপর ওরা এখানে আসতে চাইতো না। রাতের বেলা ওদের মধ্যে কেউ এপাশে এলেই আমি তাকে টেনে নিয়ে মেরে দিতাম, আর না হলে আমার ভয়ঙ্কর রূপ দেখে তারা পাগল হয়ে যেত। কিন্তু আমি এখান থেকে যেতে পারতাম না। আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমায় এই ঘাট থেকে উদ্ধার করবে এবং যার সাহায্যে আমি আমার বাকি 3 জন অপরাধীকে শাস্তি দেব। আমি জানি ওরা ভুলেও এই দিকে মারাবে না। ওদের শাস্তি দিতে গেলে আমাকেই ওদের কাছে পৌঁছাতে হবে। সিধু কথাগুলো শেষ করল। সবার মুখেই যেন খেলা করছে এক ধরনের স্তব্ধতা, কিন্তু সিধুর মুখে যেন শুধুই শূন্যতা। সিধু যেন আর সামান্য জেলে নয়, সে যেন নিজের ভিতর আর এক অস্তিত্ব নিয়ে ফিরেছে। আমার মনে হয় সিধুকে ভূতে পেয়েছে, না হলে ও এসব কি করে জানতে পারলো? হ্যাঁ, আমার তো মনে হয় সিধু সবকিছু আড়াল থেকে লক্ষ্য করেছিল, আর আজ এত বছর পর এখানে এসে আমাদের চিনতে পেরে ওইসব ভুতুরে গল্প বানাচ্ছে। ভূতে নাকি ওকে গল্প করেছে। যত সব নাটক। গল্প বানানো তো তোমাদের একচেটিয়া কাজ খুড়ো। আমিও সবে নেই, আমি যা সত্যি তাই বলেছি। আর এখনো তো মুহূর্তের মধ্যে রামু ঝাঁপিয়ে পড়ে সিধুর মাথায় একটা ভারী লাঠি দিয়ে আঘাত করল। সেই আঘাতে প্রথমে সিধু লুটিয়ে পড়ল মাটিতে। খুড়ো সিধুর চুলের মুঠি ধরে ধমকে উঠল, বল বল, তুই কে? আমাদের ভয়ে দেখিয়ে টাকা চাইবি, তাই তো? সব বুঝি আমরা দুজনকে মেরে ফেলেছি, এবার তোকেও মেরে ফেলতে পারি। কারোকে প্রাণে মারতে কিন্তু আমাদের হাত কাঁপে না সিধু। ভালো চাস তো সব বল। হঠাৎ সিধু হেসে উঠল। ঠান্ডা হিমশীতল হাসিটা যেন বাকিদের গায়ে কাঁটা দিয়ে দিল। ধীরে ধীরে উঠে বসে বলল, পুরো কথাটা আগে শুনে নে, তারপর মারবি। মাধবী আমার কাছে সাহায্য চেয়েছিল, যে ও আমার সাহায্যে তোদের মারতে চায়। কিভাবে জানিস? আমি ওর আত্মাকে আমার শরীরে স্থান দিয়েছি। এমনি ওই ঘাটে আসতে পারছিল না, তাই ও এমন একজনের শরীরে আশ্রয় নিতে চেয়েছিল যে ওর স্বামীর হত্যাকারী নয়। বুঝতে পারলি এবারে? তোরা এখন যার সঙ্গে কথা বলছিস সে সিধু নয়, সে পলাশের বউ মাধবী। আচমকে সিধুর গলার স্বর বদলে গেল। পুরুষালী গলার বদলে অদ্ভুতভাবে সেই ভয়াল পিশাচিনী নারী কণ্ঠ। রামু ভয়তে পিছিয়ে গেল। ভজা থমকে দাঁড়িয়ে গেল। খুড়োর কপালে ঘাম। সিধুর চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে জ্বলছে। ঝড় যেন থমকে গেল। নিরেধারে বৃষ্টির শব্দ ছাড়া চারিদিকে আর কোনো শব্দ নেই। সিধুর মুখ বিকৃত, চোখ লাল হয়ে উঠেছে। সে এগিয়ে যাচ্ছে খুড়োর দিকে। রামু চিৎকার করে দৌড় দিল। ভূত! ভজাও যেন পেছন পেছন ছুটল, কিন্তু খুড়ো দাঁড়িয়েছিল হতবুদ্ধি হয়ে। তার পা যেন আটকে গেছে। সে হাঁটু গেড়ে সিধুর পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলল, মাধবী মা, তুমি এরকম করো না। আমি ওদের বারণ করেছিলাম মাধবী। আমি পলাশকে মারিনি গো। বিশ্বাস করো, আমি তোমাকে মারতেও চাইনি। বিশ্বাস করো আমায়। আমি নেশার বসে ওসব। না, আমায় মেরো না। বাঁচাও, কে আছো বাঁচাও। সিধু না মাধবী, যেই হোক, চোখ নিচু করে তাকালো খুড়োর দিকে। তারপর শোনা গেল একটা গগনভেদী আর্তনাদ।
রামু আর ভজাও সেটা শুনতে পেল। সেই আর্তনাদ তাদের কানে এসেও পৌঁছেছে। খুড়োর গলা না? রামু হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ ও মরেছে, তাড়াতাড়ি চলো, না হলে আমাদেরও। রামু আর ভজা ছুটে পালালো অন্ধকারের বুক চিরে। তাদের হৃৎপিণ্ড তখন মুখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু যতই ছুটুক তারা যেন গ্রামে আর পৌঁছাতে পারছে না। কি ব্যাপার, এতক্ষণ তো সময় লাগার কথা নয়। এই সময় অন্ধকার যেন তাদের গিলে নিচ্ছে, গাছের হাত বাড়িয়ে যেন কেউ টেনে ধরছে তাদের। ছুটতে ছুটতে প্রায় আধা ঘন্টা হয়ে গেল, ওরা গ্রামে পৌঁছাতেই পারল না। শেষমেশ তারা হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। বৃষ্টির ফলে জলে ভিজে গেছে মাটি। হঠাৎ কারোর পদশব্দ যেন ওদের কানে ভেসে এলো। ওরা পিছন ফিরে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। এমন সময় হাওয়ায় একটা ফিসফিসে সুর ভেসে এলো, রামু, ভজা। ওরা আবারও পিছনে তাকালো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। এমন সময় ভজার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল। ভজা দেখল ওর পাশে উবু হয়ে বসে আছে, ওর দিকেই তাকিয়ে আছে সিধু। এখন তার জ্বলন্ত চোখ দুটো সাদা হয়ে গেছে, সেখানেই কালো বিন্দুর মতো ছোট ছোট একজোড়া মণি ফুটে উঠেছে। ভয়ঙ্কর দৃষ্টি নিবদ্ধ তারই দিকে। এ দৃশ্য দেখে রামু উঠে আবারও দৌড়াতে লাগলো, কিন্তু কিন্তু ভজার উঠে দাঁড়াতে পারল না। ওর হাঁটু থরথর করে কাঁপছে। শুধু এক হাত ধরে ওর গলা চেপে ধরল। ঠান্ডা বরফের মতো হাতের শক্ত বন্ধনে ভজার মুখ দিয়ে রক্তমাখা ফেনা বাইরে বেরিয়ে আসলো। সে হাত পা ছুটতে লাগলো, চিৎকার করার চেষ্টাও করলো, কিন্তু কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। তার চোখ উল্টে গেল, জিভ লাল হয়ে বেরিয়ে পড়ল। মাটি জুড়ে বৃষ্টির জলের সঙ্গে বইতে লাগলো গাঢ় রক্তের ধারা। রামু দৌড়াতে দৌড়াতে একটা ধানের গোলার দিকে ছুটে গেল। কাঁদতে কাঁদতে সে নিজের মনেই বলে চলল, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি শুধু বলছিলাম যা একলা মাছ ধর। আমি তো কিছু করি নাই, কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু না। আমি বলছিলাম যা মাছ ধর, কপাল খুলে যাবে। আর আমি কিচ্ছু করি নাই। আমি ধরা দেব না, আমি মরবো না, আমি কিচ্ছু করি নাই। আমি ছুটবো গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, শুধু ছুটে যাবো। সত্যি ছুটবি? সত্যি সত্যি ছুটবি? ফিস ফিস করে বলল কেউ। রামু ফিরে তাকালো, কেউ নেই। আবার সেই অদৃশ্য উৎস থেকে ভেসে এলো সেই শীতল কণ্ঠ, বল বল, ছুটবি তো? থামবি না তো? বল 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 বল, ছুটবি তো? বল বল। না না না, থামবো না। যাক, তোকে তাহলে ছেড়ে দিলাম। থামলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। এখন থেকে একটুকু ছোটা বন্ধ করবি না, করবি না? হ্যাঁ হ্যাঁ, ছোটা বন্ধ করবি না। রামু পাগলের মতো খুশি হয়ে হাততালি দিয়ে হেসে উঠে বলল, না না, থামবো না, আমি ছুটে যাব। থামবো না, একটুও থামবো না, আমি একটুও থামবো না। ভোরের আলো কালচে আকাশে বুক ফুঁড়ে দেখা দিল। নদীর উপর কুয়াশার চাদরও একটু একটু করে সরতে লাগলো। গ্রামের লোকজন সকালবেলা যখন নদীর ধারে এলো, তখন তারা দেখতে পেল দুটো মৃতদেহ। প্রথমে খুড়োর দেহ, গলার হাড় বেঁকে গেছে, চোখ দুটো ফ্যাল ফ্যাল করছে, দৃষ্টি স্থির আকাশের দিকে নিবদ্ধ। তারপর কিছুটা দূরে ভজার দেহ, মুখে রক্তমাখা ফেনায় ভরা, চোখ কপালে উঠেছে, মুখে স্পষ্ট ভয়ের ছাপ। এদের দুজনেরই মৃতদেহ দেখে গায়ের লোকজন শিউরে উঠল। কিন্তু সব থেকে অদ্ভুত মনে হলো রামুকে দেখে। সে একটু না থেমে গোটা গায়ে দৌড়ে বেড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে পাগলের মতো হাসছে আর বলছে, আমি থামবো না, থামলেও আমারে মেরে দেবে। আমি থামবো না, আমি ছুটবো, আমি ছুটবো, আমি থামবো না, আমি থামবো না, থামবো না, আমি কিছুতেই থামবো না। আমি সিধু চুপচাপ বসে আছে ঘাটের সিঁড়িতে। তার পায়ে নদীর জল এসে লাগছে। সিধু কেবল একজন সাক্ষী নয়, এই মৃত্যুগুলোর সঙ্গে জড়ানো
এক অব্যক্ত সত্য এবং অলৌকিক অংশ। সিধু নিচু গলায় ফিসফিস করে নিজে নিজেই মনে বলল, হয়তো ভাঙা ঘাটের বিলোবাজ মুক্তি পেল। তোমার কাজ হয়ে গেছে মাধবী। এবার তুমি আর পলাশ এই জগতের নিষ্ঠুরতা ভুলিয়ে একসাথে শান্তিতে থেকো। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, সিধু মাঝির নৌকো। গল্প পাঠে ছিলাম আমি দীপেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, রাজ, সুজয়, সৌরদেব, দেবজিৎ এবং প্রত্যুষা। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্প জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। গল্পের সাউন্ডে ছিল অপ্র এবং পোস্টার ডিজাইনে চিত্রায়ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন আমাদের বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।